শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো বিএনপির জনসমর্থন দেখে অনেকে হিংসা করছেন বলেছেন তারেক রহমান। এরপর জানাবো D8 সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। জানাবো ইজতেমায় সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় যা বললেন মামুনুল হক। সর্বশেষ জানাবো 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত 1টা 20 মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। উপপ্রেস সচিব বলেন, বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান D8 সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন। তিনি আরও বলেন, কায়রোতে অনুষ্ঠিতব্য D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমোরোস ইকোনমি এ সম্মেলনে ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSME ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে। এজন্য সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে প্রধান উপদেষ্টা সেখানে যাচ্ছেন। SME ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। জানা গেছে D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং আর্ট নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত। সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সুবিয়ান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। সেখানে পাকিস্তানের প্রধান শেহবাজ শরীফের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থী নেতা মামুনুল হক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এ দাবি জানান মামুনুল হক বলেন, তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সাতপন্থীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, তাই তাদের নিষিদ্ধ করতে হবে। তারা যা করেছে তাদের আর ইজতেমার প্রশ্নই আসে না। তিনি বলেন, সাতপন্থীরা ইজতেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিল এবং এর জের ধরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে আজকের মধ্যেই। মামুনুল বলেন, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করব। আমরা যাতে যথাযথ ইজতেমা সম্পন্ন করতে পারি সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে বিশ্ব ইজতেমার ময়দানে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। উভয় পক্ষ নিহতদের নিজেদের পক্ষের বলে দাবি করেছেন। এ ঘটনার পর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকের পর ইজতেমা মাঠ ছেড়ে সিদ্ধান্ত নিয়েছেন সাতপন্থীরা। পরিস্থিতির কারণে জনশৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দান এলাকার সব ধরনের সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। কামারপাড়া, আবদুল্লাপুর উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডে দেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ 4 জনকে খালাস দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। রায়ে ওই 4 জনের খালাসের পাশাপাশি 10 আসামির মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। আসামিদের আইনজীবী SM শাহজাহান সাংবাদিকদের বলেন, এ মামলা শুরু থেকে আদালতকে কি বলেছি,
এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে, এগুলোর বাহক কারা, এটা যদি চোরাচালানের জন্য আনতে হয় তাহলে বাংলাদেশের আইন প্রমাণ করতে হলে দেখাতে হবে যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য হয়েছে। কিন্তু এখানে বিচারিক আদালতের রায়ে বলা হয়েছে অস্ত্রগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য আনা হয়েছে। আমরা এটাই বলার চেষ্টা করেছি, কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি। 21 আগস্ট গ্রেনেড মামলার মতো এ মামলাতেও প্রথম একটি তদন্তের পর 28 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় জানিয়ে এই আইনজীবী বলেন, এরপর সরকার পরিবর্তের ফলে আবারও তদন্ত ও বিচার পরিবর্তন হয়ে একটি রায় হয়। এ মামলার বিচারিক আদালতে সমস্ত আসামিকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা আমার ওকালতি জীবনে কমই দেখেছি। যে 10 আসামির সাজা কমেছে তাদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী মারা গেছেন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডের প্রবেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বাকি 7 জনের মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। মামলার 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের।